পাপ্পু, তুমি ডেনমার্ক যাবা? আমি তো দূর ভাই, আমি এখান থেকে সদরঘাট যেতে পারি না, আপনি আমার ডেনমার্ক নিয়ে যাবেন। আমরা জানতো ভাই, আপনি এগুলি বলেন না আমার কাছে। আমি প্রত্যেকটা কান্ট্রিতে আমি রিক্সা স্কুল করতে চাই। আমাকে অবশ্যই আমার উস্তাদ বলতেন যে তুমি তো মনে হয় এমনি না, তুমি জিন পালো। প্রায় ৫৫ বছর ধরে একটানা সিনেমার ব্যানার এঁকেছেন তিনি। ১৯৭২ সালে ওরা ১১ জন দিয়ে শুরু। এরপর রংবাজ, বেদের মেয়ে জ্যোৎস্না, বোধসহ হাজার হাজার সিনেমার ব্যানার এঁকেছেন তিনি। ২০১৩ সালে বাংলাদেশ নিযুক্ত ডেনমার্ক রাষ্ট্রদূতের আমন্ত্রণে ডেনমার্কে গিয়ে চলচ্চিত্র ব্যানারের উপর একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তিনি। সব ভুলে গিয়ে এক মনে রাঙিয়েছেন নায়ক নায়িকাদের, এবং এই ব্যানারগুলো তিনি রিকশায়ও তুলে ধরেছেন। ২০০০ শতকের শুরুর দিকে বাংলাদেশে ডিজিটাল প্রিন্টের প্রচলন শুরু হলে সরাসরি প্রভাব পড়ে এই শিল্পীদের উপর। কাজের চাহিদা কমে যায় এবং অনেকেই এই পেশা ছেড়ে দিলেও তিনি এই রিকশা পেইন্টিং দিয়ে রাঙিয়েছেন কেটলি, হারিকেন, কাপ পিরিচ, সানগ্লাস সহ আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র। ২০২৩ সালের ডিসেম্বরে রিকশা চিত্র পেল ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি। বলছি আমাদের দেশের সুনামধন্য চলচ্চিত্র ব্যানার এবং রিকশা পেইন্টার হানিফ পাপ্পুর কথা। হানিফ ভাই, ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে ডাকা হলো। জি পাপ্পু ভাই, শুরুর দিকেই জানতে চাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালোই রাখছি। তো আপনার প্রথমে ক্যারিয়ারের শুরুটা একটু জানতে চাই। আপনার ছবি আঁকার প্রতি মানে আপনি আগ্রহী হলেন কিভাবে? এটা হলো কি, আমাদের ওই সময় আমার নানা ছিলেন হাজি সাহেব, জি, আর আমার মামা ছিলেন আর্টিস্ট। আচ্ছা আচ্ছা। তো ওই আমলে মানে একটা হাজি সাহেবের বাসা একটা আর্টিস্ট মানে থাকা একটা বিরাট বড় হ্যাঁ, আফতের কথা। সেটাই। তো এই জন্যে ওই দুপুরে মামা খেতে আসতেন না। জি, তা আমাদের বাসার থেকে কাছাকাছি ছিল কারখানাটা, মানে আমি আমার যে বয়স ওই বয়সে আমি যেতে পারতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই দুপুরে খাওয়া দিতে যেতাম মামাকে। হ্যাঁ, তখনই ওই স্কুল থেকে আইসা দুপুরে খাওয়া দিতে যেতাম। তো তখনই 1 ঘন্টা সময় দিতাম ওই জায়গা, একটু ভালো লাগতো। 2 ঘন্টা দিলাম, 3 ঘন্টা দিলাম, এরকম করতে করতে ওই আমি আর হোমওয়ার্ক করি না, মানে ওইখানেই থাকি। জি, তখন মা রাগারাগি করে, বাবা রাগারাগি করে। এক ইয়েতে আমি মামাকে বলেই ফেললাম যে মামা আমাকে এই কাজ শিখান, আমি ওর কাজ শিখবো, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো তখন মামা বলেন ঠিক আছে, তোমার বাবাকে জিজ্ঞেস করো, তোমার নানা তো আবার তোমার শিখতে দিব না, তো শুনলে তো তোমার মেরে ফেলবে। তা আমি বললাম আমি ম্যানেজ করব। তো তাই আর কি, তখনই ওই আমার মামা আমার আব্বাকে বললেন। তো আমার আব্বা ওই সময় একটা কথা বলছিলেন আমাকে যে বাবা তুমি যদি কাজ শিখতে চাও শিখো, আমার মানা নাই, আমার আপত্তি নাই, কিন্তু আমি যে ব্যবসা করি তুমি এটাতে টাকা পাবা, আর তুমি যে কাজ করতে যাচ্ছ তুমি ওতে সুনাম পাবা কিন্তু টাকা পাবা না। তো আপনাকে মেশিন বলা হতো এককালে, তো সেই গল্পটা একটু শুনতে চাই। ওটা আপনাকে মেশিন কেন বলা হতো? হলো কি, আমাদের তো মনে করেন প্রত্যেক কারখানায় 8টা 10টা কারখানা ছিল। তো জি, একটা কারখানায় মনে করেন 8 জন 6 জন মিনিমাম 5 জন আর্টিস্ট থাকতোই জি। একটা কাজে, একটা গ্রুপ ছিল। হুম, হুম। তো ওই অন্য অন্য আর্টিস্ট যদি মনে করেন একটা ব্যানার সারাদিন যদি করতো, একদিন লাগাতো, ওই জায়গায় আমার 3 ঘন্টা হইতো। জি। আমি এত দ্রুত ছিলাম আর জি কি, জি জি। যে আমি ওই ব্যানারটা 3 ঘন্টা করতাম, 2 ঘন্টা করতাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে এটা যাদের 1 ঘন্টা মানে একদিন লেগে যায়, হ্যাঁ, আপনি 2-3 ঘন্টা এটা মানে কিভাবে ওটা সম্ভব ছিল? কিছু মনে করেন কাজে চুরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা সাধারণ লোক হয়তো বুঝতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, যারা আর্টিস্ট তারা বুঝবে সেটাই। যে কোন জায়গাটা ডিস্টার্ব করছে, উনি কোন হ্যাঁ। জায়গাটা বাদ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এটা যারা বড় আর্টিস্ট তারাই বুঝবে আর কি।
তো ওই জায়গাটায় আমি বাদ দিয়েই মানে আমার মেন জায়গাটা আমি মানে ঠিক সিস্টেমে রাখতাম। আচ্ছা আচ্ছা। তো এর জন্যই আমার কাজটা হয়তো আমার হয়তো চালাকি ওইটা বলতে গেলে। ওইটাও কিন্তু একটা ট্যালেন্ট। হ্যাঁ, এটা আমাকে অবশ্যই আমার উস্তাদ বলতেন জি। যে তুমি তো মনে হয় এমনি না, তুমি তুমি জিন পালো, নাহলে এত দ্রুত তো সম্ভব কোনো আর্টিস্ট আমি দেখি নাই, আমি কোনো সার্গিতও দেখিনি, উস্তাদও দেখিনি। তো তুমি এত দ্রুত কাজ করো, আমার তো আশ্চর্য করা তা তুমি তুমি জিন পালো। একটু আপনার বাবার কথায় ফিরে আসতে চাই। আপনার বাবা আপনাকে বলেছিলেন যে এই কাজে ঢুকলে আপনি সুনাম পাবেন, তবে টাকা পাবেন না। টাকা পাবো না। তাও আপনি যে এই ফিল্ডে গেলেন, সেটা কেন? আমার কাছে এই ব্যানারটা এতই ভাল লাগছিল যে আমি এতই মুগ্ধ ছিলাম পোর্ট্রেটগুলি, ফিগারগুলি দেখে। এই যে লাল গ্রিন, এই অন্য অন্য পেন্টিংয়ে কিন্তু ফাইন আর্ট পেন্টিং কিন্তু কিন্তু ছিল না। হ্যাঁ হ্যাঁ। তা কাছাকাছি এইটা সিনেমা হলে যখন লাগতো, হুম। তো তখন একটা সিনেমা হলের মানে একটা উলঙ্গ মানুষের কাপড় পরানো যেরকম, সেটাই। হ্যাঁ। ওরকম একটা কাপড় পরানো হতো সিনেমা হলে। তো ওইটা এরকমই সুন্দর লাগতো হলটা, মানে দেখলে একেবারে মনটা জুড়ে যেত যে কী জিনিস একেবারে। জি। তো ওইটা আমি যখন কারখানা ডাইরেক্ট দেখি সামনে, জি। তো তখন আমার কাছে আরও ভালো লাগতো। তো তখন আমি মামাকে বললাম না আমি এই কাজই শিখবো। তা আব্বা আমাকে বললেন যে শিখো। আমার আব্বা কোনো সময় বলেনি, বারণ করেন নাই, আমার আম্মাও বারণ করেনি, তবে নানার থেকে লুকিয়ে করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই জন্যেই আমাকে মুগ্ধ করেছিল। তা আমি চিন্তা করেছিলাম যে আমি আমার বাবার লাইনেও যাবো না, আমি কারো লাইনে যাবো না, আমি এটাই শিখবো। আচ্ছা আচ্ছা। মানে ওইটাই সিদ্ধান্ত ছিল আমার। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, আমাদের দেশের জন্য খুবই ভালো হয়েছে, কিন্তু আমার জন্য তো খারাপ হয়েছে। তো আমরা পিছের গল্পে আবার ফিরে আসব, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে আমরা দেখি সিনেমার ব্যানারে নায়ক নায়িকাদেরকে যখন আঁকা হয় তখন একটু বেশি উজ্জ্বল রং ব্যবহার করা হয়, সেটা কেন? এটা হলো কি, মনে করেন সাপোজ আপনি মনে করেন কোনো ছবিতে রাজ্জাক হিরো, জি। রাজ্জাক সাহেব তো খুব নাম করা জি। একটা হিরো ছিলেন, হিরোইনটা নতুন। হ্যাঁ। তো এখন পাবলিক হিরো পুরান হিরোইনের চাহিদা আছে, কিন্তু হিরোইন তো নতুন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ব্যানার এরকম করতাম হিরোইনকে একেবারে পিঙ্ক কালার দিয়ে দিয়ে একেবারে এরকমভাবে করতাম যে পাবলিক আকৃষ্ট হয় যে দেখি হিরোইনটা কিরকম কাজ করে। সেটাই। হ্যাঁ। মানে এর জন্যে আর কি একটু আমরা বেশিভাবেই এটা করতাম আর কি। হুম হুম। তো জীবনে তো অনেক সিনেমার ব্যানার আপনি এঁকেছেন, কোনো একটা মজার অভিজ্ঞতা আছে? বিশেষ করে ধরেন টারজান নামের যে সিনেমার ব্যানারটা বানিয়েছেন, নিশ্চয়ই এটার কোনো মজার গল্প আছে। টারজান ছিল না, নাম ছিল আপনার গিয়া মন যারা চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা ছিল আজিম হিরো, জি। আর পাকিস্তানি আলিয়া ছিল হিরোইন। আচ্ছা। জি। তো এখন ওই সময় টারজান কি হইতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, হ্যাঁ। কি দেখাতে পারবো বাংলাদেশ। তো ওই সময় আমাদেরকে যখন অ্যালবাম দিল, আমরা অ্যালবাম দেখলাম, অ্যালবাম দেখার পর তখন আমরা বৈঠক করলাম যে কি করা যায় এটা। তো তখন আমরা খুব গর্জিয়াস করে, যখন প্রথম টারজান বাংলাদেশে আসলো টারজান ছবি, তো আমরা ওই টারজান টাইপের ছবি, তো আমরা ওইভাবেই পেন্টিংটা খুব আমরা একেবারে মন দিয়ে সুন্দর করে জঙ্গল, সুন্দরবন জঙ্গল টঙ্গল দিয়ে একেবারে বাঘ ভালুক দিয়ে এরকম করে বানাইছি যে পাবলিকটা ঢুকছে। তো আমাদের শখ করলো যে আমরা ব্যানারটা বানাইছি, একটু ব্যানারটা গিয়ে আমরা দেখি, জি। আর অমনি একটা ছবিও দেখে আসবো। তো আমরা 3-4 মিলে গেলাম। তো যাওয়ার পর আমরা ঠিক গেলাম, আর ওই সময়ই আর কি ছবিটা শেষ, আচ্ছা। লোকগুলি বের হইতেছে। জি। তা আমরা পোস্টারটা খাড়ায় খাড়া দেখতেছি। তা আমরা চিন্তা করতে যে 3 মিলে যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম। তো পিছে 3-4 দাঁড়িয়ে আছিল। জি। দাঁড়িয়ে থেকে বলতেছে, মানে গালাগালি তো দিতেই আছে, ওটা তো আছি। মনে করেন যদি পাইতাম এরকম মার দিতাম ওরে, যে ওর এই কাজটা ভুলা দিতাম, ব্যানার করছে কি আর ভিতরে কি। তা আমরা আরেকজনের হাতে টিপি দিচ্ছি যে কেউ বলিস না যে আমি করছি, আচ্ছা। নাহলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বো, সব গায়ে উপরে। কিন্তু তার মানে সিনেমার ব্যানারটা এত এত আকর্ষণ আকর্ষণ হয়েছে, কিন্তু হলে ঢুকে তাহলে মানুষ ওই জিনিসটা পায় নাই। আচ্ছা আচ্ছা। জি জি। তো এই একটা আমাদের একটা ছিল, আমরা খুব মুসিবতে ছিলাম আর জি কি। জি জি।
তার মানে তো হলো সিনেমার ব্যানারে আসলে মানুষ আসে সিনেমা হ্যাঁ হ্যাঁ হলে, হ্যাঁ। 101 বার। তো কিন্তু এই ডিজিটাল সময়ে এসে ডিজিটাল ব্যানারের ডিজাইন নিয়ে একটু এটা নিয়ে তো আসলে কথা হয় না। তো আপনার কোনো কি সাজেশন আছে যে কিভাবে আমরা এই ব্যানারগুলো আরো আকর্ষণীয় করতে পারি? দেখেন, আমরা যখন ব্যানার করতাম, জি আমরা ফ্রেম করতাম, আমরা একটা লেআউট বানাইতাম। জি লেআউট বানিয়ে ওই হিসাবে আমরা ফ্রেম লেআউট কাটিং দিয়ে লেআউট দিয়ে আমরা পার্ট বাই পার্ট ব্যানারটারে দাঁড়া করতাম। তো আর এখন যে ডিজিটাল যারা করে, মনে করেন ডিজিটাল করে, এটা যুগের পরিবর্তন, এটা কিছু বলা যাবে না, সেটাই, হ্যাঁ। যুগের পরিবর্তন। তো এটা করে কি এমনি গিয়ে ব্যানারটা কমপ্লিট হলো, বাস গিয়ে একটা ঝুলে দিল, তাতে ব্যানার টেরা হয়ে রয়েছে, বেঁকা হয়ে রয়েছে, ঘুষ খেয়ে রয়েছে। হ্যাঁ। এটা সৌন্দর্য নাই ব্যানারের হলের। হ্যাঁ। আর এই ডিজিটাল কি যদি আমাদেরকে দেয়, আমরা যদি ওর ডিজাইন আমরা ওরকমই লেআউট বানিয়ে হুম যদি ডিজিটালকেই আমরা যদি ফ্রেম করে সুন্দর করে পার্ট বাই পার্ট করে যদি লাগাই, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে, সেটাই, খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু করবে কে আর বলবে কে? সেটাই। এই যে এখন আপনার কথা শুনে আশা করছি সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সিনেমাটা তো একেবারে পড়ে গেছে। এখন মনে করেন একজন প্রডিউসার যদি ছবি 1 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে ছবি বানিয়ে এখন ওরা 50 লাখ বা 10 লাখ ব্যানারে দিবে, হুম এটা কিন্তু কেউ ভাববে না। সেটাই, হ্যাঁ। আর ব্যানার তো আমাদেরকে আগের থেকেই সব সময় আমাদেরকে অবহেলা করা হয়েছে, এখনও করা হচ্ছে। সব সময় আমাদেরকে অবহেলা করা হয়েছে। আমরা শুধু বাবা শুনি, হুম। কিন্তু কাজের বেলা আমাদেরকে কেউ কেউ জিজ্ঞেস সাহায্য করে করে না, না। কেউ না। খুব আফসোস। তো সিনেমার ব্যানারটা আসলে রিকশায় কবে আসলো, কিভাবে আসলো? না, এটা হলো কি, মনে করেন আমি তো ফিল্ম ব্যানার করতাম যখন, না তো কিছু কিছু ছবি সুপারহিট হইতো, জি যেন বেদের মেয়ে জ্যোৎস্না, ওই নিশান, রংবাজ, তারপরে সেলিম জাভেদ। তো কিছু গ্যারেজালা লোক ছিল, জি তারা কিন্তু আবদারে আসতো জি যে ওর রিক্সা খুব ভালো হইতে হইব, সুন্দর করতে হইব। তো তখন আমরা এই ফ্লোরোসেন্ট রংটা ইউজ করতাম। আচ্ছা আচ্ছা, জি তো তখন আমাদের কাছে আসতো যে বাবু ভাই আমাকে একটা রিক্সা 2টা রিক্সা করে দেন, আর এই 10টা প্লেট করে দেন, আপনার টাকা যা চাবেন আমি দিমু, হুম করে দেন। রিকোয়েস্টে করতাম আর কি। জি রিকোয়েস্টে তখন কাজ করুম কেমনি, আমরা তো রাত্রে ঘুমাইতেই পারতাম না। হুম তো কাজ করুম, ওই রিক্সা করুম কবে? সেটাই, তো তারপরেও করে দিতাম। এত আবদার করতো যে আমাদেরকে করতে বাধ্য হতো, হুম তো করে দিতাম। এরকম করতাম আর কি মাঝে মধ্যে। তো কাছাকাছি ওই সুপারহিটটাই ব্যানার যে ছবি সুপারহিট হইতো, ওইগুলি আসতো ইয়েতে, এটা প্লেটে। কবেকার কথা? এটা আপনাকে 80 আচ্ছা আচ্ছা, 80 দশক। তো কিন্তু ফিগার আগে হতো, হুম হুম ফিগার আগে করতো জি করতো না এরকম কোনো না। স্বাধীনের পরে স্বাধীনের একটা যুদ্ধের জি, ইগুলিরা করতো। এরা আমাদের যে সিনিয়র ছিলেন যারা, জি আমাদের সিনিয়র, তারা করছেন, জি তারা ফিগারও করছেন, হুম আগেকার ছবির ফিগারও করছেন ওনারা। তবে এটির পর থেকে খুব বেশি হয়ে গেছে। খুব বেশি হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জি। তো বাংলাদেশে যে ডিজিটাল প্রিন্টের যে প্রচলন শুরু হলো, অনেকেই কিন্তু আপনাদের যে এই পেশাটা, এই শিল্পটা, এই পেশাটা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনি কিন্তু এটা ছাড়েননি, সেটা কেন? এটা আমার মনের দুর্বলতা আর কি। জি তো মনের দুর্বলতা বলতে বললে কি, আমি মনে হয় যে আমার রক্তের লগে এটা মিশিয়া গেছে, এই আর্টটা। জি তা আমি ছাড়তে চাইলেও ছাড়ে না আমারে। এক সময় মন করছিল যে ছেড়ে দেই, জি কিন্তু আবার রাতে চিন্তা করি, ঘুমায় যে না, এটা তো আমি ছাড়তে পারব না, এটা তো আমার পক্ষে সম্ভব না। জি মানে 2 বেলা না খায় থাকতে পারি, জি কিন্তু আমি এই কাজটা ছাড়তে পারব না। এজন্য আমি চেষ্টা করছি, চেষ্টা করি না এরকম কোনো কথা না। আমি বহু জায়গায় ব্যবসার চেষ্টা করতে, তা আমি করতে পারি না। আমার মন এই বসেনি অন্য না, কিছুতে। ওই এদিকেই আসতে হয়। জি তাই তখন আমি চিন্তা করলাম, যে ডিসিশন নিয়ে নিলাম যে আমি এই লাইন আমি পরিবর্তন করব না। আমি যদি না খায় থাকবো। আমি এই 25টা বছর আমি এই ধরে রাখলাম এটারে। কতটা ভালোবাসলে আসলে কষ্টে থাকলেও ছাড়া হ্যাঁ, যায় না। মানে প্রচুর এটারে ভালো এত নাম আসলে তো আমি থাকতাম না। জি, জি, আমি যদি চিন্তা করতাম যে আমি অন্য জায়গায় কোনো জায়গায় চাকরি করি, ওই আমি 10, 12, 15 হাজার টাকা বেতন পেতাম। জি। কিন্তু আমি এটা চিন্তা করিনি কোনো সময় যে আমি কোনো লাইন করব।
তো 2013 সালে আপনি ডেনমার্কে গেলেন এবং তখন তো অলরেডি ডিজিটাল প্রিন্ট ব্যবহার শুরু হয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে আপনি কি দেখলেন এবং এই ওইখানে- ওয়ার্কশপের উদ্দেশ্যটা কি ছিল? ওইখানে হয়েছে কি 120টা দেশের একটা প্রোগ্রাম ছিল, জি। ইমেজিং ফেস্টিভ্যাল। ওইটার মধ্যে আমাকে যে কাজল ভাই, আমাদের একটা চারুকলার আর্টিস্ট ভাই, বড় ভাই আছেন, তিনি আমার কাছে একদিন, আমি কাজ করতেছি, আমার কাছে আসছে। তো উনি আইসা বললেন যে পাপ্পু, আমাকে চিনতেন না অবশ্য, মানুষ চিনিয়ে দিচ্ছে যে পাপ্পু ভাই, উনি ব্যানার করে। জি তো আমাকে একদিন বললেন যে পাপ্পু, তুমি ডেনমার্ক যাবা? আমি কে দূর ভাই, আমি এখান থেকে সদরঘাট যেতে পারি না, আপনি আমার ডেনমার্ক নিয়ে যাবেন? আমরা জানতো ভাই, আপনি এইগুলি বললেন না আমার কাছে। তা আমার না, আমি জেনুইন কথা বলি, তুমি তো আমার চিনো না, আমি জেনুইন কথা বলি, তুমি যদি হয় বলো, তাহলে আমি আলাপ করতে পারি। জি তো চিন্তা করে দেখলাম সবারই তো বলি, এরই বলে দিই। জি হ্যাঁ, আমি ঠিক আছে যাবো। তো উনি আবার ওই ডেনমার্কের রাষ্ট্রদূত অলিন ছিল তখন, তো ওনাকে আবার নিয়ে আসলেন আমার দোকানে। আমি পেন্টিং করতে আসছি, একটা ব্যানার নিয়ে আসছি। তো ও আমাকে বললেন, আমি দেখলাম হঠাৎ করে একটা রাষ্ট্রদূতের গাড়ি, হঠাৎ করে কাজল ভাইয়ের নামলো, তারপর রাষ্ট্রদূত অলিন নামলো। তখন আমার কাছে আসতো, আইসা আমার খুব পিঠে হাত দিল অলিন। তারপরে কাজল ভাই বললো যে দেখো, অলিন তোমার কাজ খুব পছন্দ করছে, তোমাকে কিন্তু উনি অ্যাকসেপ্ট করছে। জি আর তুমি যদি বলো, হ্যাঁ তাহলে আজকে উনি অনলাইনে আলাপ করবো ইয়েতে। তো তুমি যদি বলো, কিন্তু বললে হ্যাঁ যাইতে হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ না করতে পারবে না, ডিসিশন নিয়ে নাও। হ্যাঁ। তখন আমি দেখলাম যে না, ঠিক আছে, যখন রাষ্ট্রদূত এসে পড়ছে তাহলে তো অবশ্যই শিওর হবে। আমি বললাম না, ঠিক আছে, যাবো আমি। আরেকটা আর্টিস্ট লাগবে, তখন আমার বন্ধু ছিল একটা সোয়েব বলে, জি আমি সিলেকশন করলাম যে আমার বন্ধু আছে, আমার সঙ্গে যাবে। তো এই আমরা দুইজন গেলাম আর কি। তো ওদিকে আমাদের ফিল্ম, মানে ওখানে মেয়র প্রত্যেকটা 3 ডিস্ট্রিক্টে কাজ হচ্ছিল, তো 3টা ডিস্ট্রিক্টে 2টা করে ব্যানার। একটা ব্যানার ছিল প্রেজেন্ট মেয়র, জি একটা পাস্ট মেয়র। তো 2 মেয়রের ছবি, জি 2 মেয়রের 2টা ছবি, একটা করে ব্যানারে, 2 সাইডে 2জন, একজন আসতেছে, একজন চলে যাবে আর কি। জি জি তো ওইটা ওখানকার মেয়র দেখলেন, দেখে খুব খুশি হলেন, খুব পছন্দ করলেন আমাদেরকে। তা আমাদেরকে বললেন যে তোমাদের দেশে এখন তো হয় এটা? হ্যাঁ, হরদম হইতেছে এটা আমরা করছি, এখন কেউ না করুক, আমি করছি। জি জি তো খুব খুশি হলো এবং বলল যে খুব ভালো লাগলো তোমার কাজ, বাংলাদেশে সুন্দর কাজ হয় ফিল্ম ব্যানার। তো এই শুনে ভালো লাগলো যে ওরা রেসপেক্ট করলো আমাকে। জি যাক, ডেনমার্কে গিয়ে আমরা নাম করলাম, তো তখন আমরা 1 নম্বর, ওখানে বাংলাদেশে বাহ 1 নম্বর আসলো বাংলাদেশ। ওখানে গিয়ে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে ওখানে ওরা কি এই ম্যানুয়ালি করছিল নাকি ডিজিটাল প্রিন্টই ইউজ করছিল? এই ওয়ার্কশপে কি দেখেছেন? না, ওরা সব ম্যানুয়াল, জি জি সব ম্যানুয়াল। আচ্ছা। আর প্রত্যেকটা আর্টিস্ট 120 দেশের থেকে মনে হয় আর্টিস্টগুলি আসছিল, তো সব ম্যানুয়ালি করছে ওরা। জি তো আমারটাও ম্যানুয়াল করছি, ডিজিটাল ওরা করে নাই। জি জি আচ্ছা। তো ভালো ভালো আর্টিস্ট আসছিল এবং ভালো ভালো কাজ করছে, ওরাও ভালো কাজ করছে। তো আপনি তো আগেই বলেছেন যে আসলে এরকম একটা পেশায় সবাই বাহবা দেয়, হুম। কিন্তু সাহায্যটা পরে আর কেউ না, করে না। এটা খুব দুঃখ লাগে আর কি। জি তো বর্তমানে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা কতটা জরুরি এই কাজটা ধরে রাখার জন্য? এই কাজটা ধরে রাখার জন্য বহু জরুরি, জি কতটুক বহু জরুরি। জি কারণটা হইল কি, যদি আমি তো জার্মান গেছি, ডেনমার্ক গেছি, সব জায়গায় গেছি, তো তা আমি ওদের যে ওদের যে একটা এটা চাহিদা, জি আমরা যদি যদি ইন্ডাস্ট্রি সিস্টেম করি, জি যদি আমরা ইম্পোর্ট করি, তাতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে প্রচুর নাম হবে এবং টাকা আসবে, ডলার আসবে, জি জি যদি করা যায়। সরকার তো আমাদের দিকে দেখে না জি এবং আগ্রহীও না। জি যদিও আগ্রহ থাকতো, তাহলে এই যে 25টা বছর কষ্ট করতেছি, এই 25টা বছরে একজনও একবার যা জিজ্ঞেস করে না কীরকম আছেন। এটা তো কমসে কম জিজ্ঞেস করা উচিত ছিল ওনাদের, জি যে একটা গ্রুপ আর্টিস্ট ছিল, এই করতো, তো এরা কীরকম আছে, এদের তো কাজ নাই, পুরা ভ্যানিশ। জি তো দেখি জিজ্ঞেস করার লোক নাই, হুম সেটাই। আফসোস এটাই লাগে।
এবার আসি আপনার স্কুলের প্রসঙ্গে। এই স্কুলটা নিয়ে একটু আমাদেরকে বলবেন এবং আপনাকে অনুপ্রাণিত কি করেছে এই স্কুলটা খোলার জন্য? স্কুলটা হলো কি, আমি ওই ইউনেস্কো যখন আমাদেরকে স্বীকৃতি দিল, জি, তো আমি দেখছি যে 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 আর্টিস্ট আপনার গিয়া ঘুমিয়েছিল ধরেন, জি, ও জেগে গেছে। জি, তার মানে যে আর্টিস্ট ব্রাশ ধুইত হুম, ওই আর্টিস্ট হয়ে গেছে, জি, রিক্সা আর্টিস্ট হয়ে গেছে। এবং পান দোকানওয়ালা যারা আছে, জি, পান বেচতো, ওইও রিক্সা আর্টিস্ট হয়ে গেছে। জি, তা আমি দেখছি রিক্সা আর্টিস্ট, এখন রিক্সার ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা যেটা রিক্সা করছি, রিক্সা আর্ট, আর তারা যেটা করছে, এখন নেক্সট জেনারেশন সাসপেন্ডে থাকবে। জি, যেহেতু আপনি যদি আমার নামে বই লেখেন, তো আরেকজনের নামে লিখবেন। জি, তো ওনার নামেও যদি বই লেখেন, তো দুজন যখন আমরা দুইটা বই যখন নেক্সট জেনারেশন পড়বে, তখন চিন্তা করবো যে কোনটা আসলে রিক্সা আর্ট, এইটা নয়টা। হুম, তো আমার মাথায় আসলো যে আমি যদি এটাকে, কেউ তো করবে না আমি জানি, এখানে এটা কেউ দায়িত্ব নিবে না, করবে না, কেউ কেউ খোয়াইতে চায় না, খালি আনতে চায়। জি, তা আমি চিন্তা করলাম দেখি শেষ খোয়ানটা খোয়াই, যে এই লাইনটারে যদি স্কুলটা যদি না করি, আমার মনে হয় না যে মোটিভটা থাকবে, জি, এই মোটিভটা ভ্যানিশ হয়ে যাবে। তো এই মোটিভটা যেরকম নেক্সট জেনারেশন ধরে রাখতে পারে জি, এবং এই মোটিভটা থাকে, এর জন্যে এটা আমার করা। জি, নাহলে ইউনেস্কোর স্বীকৃতি বৃথা হয়ে যাবে। সেটাই, সেটাই, জি। তো এর জন্যই আমি এটা করছি আর কি, বাকিটা আল্লাহ জানে। তো আপনি যে বললেন যে মানুষ কিভাবে বুঝবে যে আসল রিক্সা আর্ট কোনটা আর এখনকার রিক্সা আর্ট কোনটা? আপনার কাছে যদি জিজ্ঞেস করি, আমরা সাধারণ মানুষ দেখে কিভাবে বিবেচনা করব যে আসল রিক্সা আর্ট কোনটা? দেখেন, আসল রিক্সা যদি আপনি দেখতে যান, আসল লোককে দেখতে হবে। জি, জিনিয়ন রিক্সা যারা, জি, যেমন বহু আছে, জি, আপাতত এখন বেঁচে আছে, আল্লাহর রহমত, বাঁচায় রাখুক আল্লাহ। আহমদ ভাই আছে, জি, তারপরে মালিক ভাই আছে, শামসু ভাই আছে, জি, তারপরে রফিক আছে, এগো কয়েকজন আছে হাতে হাতে গোনা, যে ওরা প্রকৃত রিক্সা আর্টিস্ট। জি, তাদেরকে আপনি খুঁজেন না, খুঁজলে তো পাবেন জি। প্রকৃত রিক্সা। তো খুঁজেনি তো না। তাহলে আপনি যে বললেন যে এই শহরে লোকশিল্পকে একটা ইন্ডাস্ট্রি করাটা খুবই করাটা খুবই প্রয়োজনীয়। প্রয়োজন। তো এটা কিভাবে হতে পারে? আপনার এটা কি এটা মনে হয়? এটা মনে করেন কাউকে আসতে হবে। জি, কারণ আমি একটা ক্লিয়ার কথা বলি, যেটা আমার বলতে লজ্জা নাই। জি, কারণ আমরা আমরা আর্টের উপরে আমি প্রাধান্য দিয়ে আমি পড়ালেখাটা করতে পারিনি, জি, পড়ালেখায় পিছিয়ে রাখছি আমরা। তো আজকে সেইটা মনে পড়ছে আর কি। তো এখন যতটুকু মেধা লাগবে পড়ালেখার, জি। ওই আমাকে ওই ইন্ডাস্ট্রি করার ততটুকু মেধা আমার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি কাজ করতে পারবো প্রচুর, কিন্তু ওই মেধাটা নাই। জি। ওই মেধা লোক লাগবে, ইনভেস্টমেন্ট লোক লাগবে। জি, ঠিক আছে, জি, ইনভেস্টমেন্ট যে করতে পারবে, হয়তো আমাদেরকে নিল, আমাদেরকে ডাকলো, আমরা বসলাম, মিটিং করলাম কিভাবে করব। আর তো সরকার সরকার যদি আমাকে হেল্প করে, আমাকে যদি বলে, আমাকে যদি করতে কয়, আমি তো আপনাদের, আমার মনে আছে যে আমি প্রত্যেকটা কান্ট্রিতে আমি রিক্সা স্কুল করতে চাই। জি, আমার এতটুকু আশা আছে। জি। আর হবে, আজ না হোক কালকে না হোক পরশু হোক, হবে। কারণ আমি যে চাহিদা দেখি বাইরে, হবেই এটা। জি। আপনার কেন মনে হয় যে এই শিল্পটা নিয়ে মানে আমাদের দেশের নিজস্ব একটা ফোক আর্ট, বাইরে এত ইন্টারেস্ট, আমাদের দেশে কেন এটার ইন্টারেস্ট কমে যাচ্ছে? আমাদের দেশে তো মনে করেন কিছুটা বাড়ছে এখন, কারণ হলো ওই যে ইউনেস্কো স্বীকৃতি দিছে, জি, ইজ্জত জি, বাড়ছে, জি, ইজ্জত বাড়ছে। তখন তো রিক্সা ছি, রিক্সা কোনো আর্ট হইল নাকি? এরকমই জি, শুনছি আমি এরকম, রিক্সার কোনো আর্ট হইল নাকি? কেউ তো বলে ফিল্মের কোনো আর্ট নাকি, আবার কেউ বলে যে ভাই আপনাদের যদি ফিল্ম ব্যানার না দেখতাম আমি আর্টিস্ট হতাম না, জি, এরকমই বলে। জি। তা এখন আপনি কারে কি বলবেন? তো আমরা যে এই ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতিটা পেলাম, এটা আমাদেরকে আসলে এই শিল্পকে ইন্ডাস্ট্রিতে পরিণত করতে কতটা সাহায্য করবে? এটা মনে করেন যদি ইউনেস্কো স্বীকৃতি দিছে, ইউনেস্কোকে আমি বারবার ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে এতটুকু যোগ্য মনে করছে, স্বীকৃতি দিছে।
ওনারা যদি আমাদেরকে যদি গাইডলাইনও দিত, জি যদি আমাদেরকে গাইড করতো, জি আমরা কিন্তু ওই ইউনেস্কো ধারাই আমরা কিন্তু সব জায়গায় স্কুল করতে পারি জি পুরো ওয়ার্ল্ডে। জি একদমই জি, ঠিক আছে, জি ওরা যদি একটু আমাদেরকে যদি মনে করে না এদেরকে দেখি বা এদের দ্বারা কিছু কিছু করা যায় কি না, সেটাই জি ঠিক আছে। আর না তো আমাদের সরকার যদি করতে পারে, যদি সরকার যদি চায় যে আমরা এটা আমরা আগে বাড়ি, এটার রাখি জি বা এটাকে আমরা আগে বাড়াই, যে কোনো জিনিসেরই ভাই দেখেন একটা জিনিস, একজন গার্জিয়ান বাল বাচ্চাকে পড়ালেখা করায় কেন? যে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, একটা কিছু হোক, সে বড় হলে ওর মা বাপের ভাল লাগে, জি ঠিক আছে। তো এই যে রিক্সা বানায় ওর কি বানাইবো, না খায়া থাকবো, এটা বানায় লাভ কি? এর জন্য কেউ আসে না। যদি ওরকম একটা সিস্টেম হইতো তাহলে কিন্তু সবই বাল বাচ্চারা দিত, আগে দিত না আমাদেরকে 20,000 টাকা হাঁটতো, 50,000 টাকা হাঁটতো, যে আমার ছেলেকে কাজ শিখান, জি ফিল্ম ব্যানার শিখান। তো নিশ্চয়ই ওরকম ছিল। হুম তো এখন যদি ওরকম সিস্টেম করা যায়, যদি প্রত্যেক ইউরোপে যদি স্কুল করা যায়, হুম তখন প্রত্যেকটা অভিভাবকের মনে হইব না এটা যদি আমি শিখাইতে পারি, ওই মাস্টার হয়ে তো বাইরে যেতে পারবো, জি ঠিক আছে, তখন একটা হয়ে থাকবো না। জি। তো এখন তো কেউ দেখা যায় রিক্সা আর্টিস্ট তো না খায় রয়েছে, এই না কি খাওয়াই মানুষের। সব শেষে আপনার কাছে শুধু দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে এই শিল্প নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, আবার আরেকটি আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তরুণরা যতটুকু একটু ইন্টারেস্ট থাকে এটা কিভাবে ধরে রাখতে হবে এবং আপনি কিভাবে তাদেরকে অনুপ্রেরণা দিবেন? আমি তোদের তো প্রথম কথা যে এটা তরুণদেরকে আমি সবসময় ভালোবাসি ওদেরকে। জি। আমার কাছে যেই আসে আমি কাউকে কোনো কাজে ফেরত দিই না। জি আমি ওরা যদি আমার কাছে আমার স্কুলে আসে, কাজ শিখতে আসে, ওয়েলকাম, মাস্ট ওয়েলকাম। জি। আমার সবসময় আমি আছি ওদের সঙ্গে। জি তা ওরা যদি, আমার মনে হয় যদি ওরা যদি এটাই শিখতে পারে বা ওরা যদি এটারে রাখতে পারে, আমার মনে হয় এটা আগের মতন আগের জায়গায় চলে যাবে। চলে যেতে পারে। জি জি আর এবং আরো ভালো হতে পারে। জি এবং আপনি এই শিল্প নিয়ে এবং বাংলাদেশে এই শিল্প নিয়ে এই কি স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন তো বিরাট বড় দেখি, ছোট মানুষ তো, স্বপ্ন বিরাট বড় দেখি। আমি একটাই স্বপ্ন আমার, যে আমি এই দেখতে চাই বা এবং করতে চাই যে পুরা পৃথিবীতে একটা বাংলাদেশের একটা বাংলাদেশ রিক্সা আর স্কুল হোক। বাহ, জি। বাংলাদেশের নাম প্রত্যেক দেশে যেরকম থাকে, ছোট থেকে বড় থেকে সব জায়গায়। আর এটা আমি যদি কমান্ড করতে পারি, আমি আলহামদুলিল্লাহ, আমি চাই যে আমি আমার দেশকে সবাইকে পরিচয় করা দিতে পারলাম, এতটুকু তো কমসে কম করলাম। অবশ্যই। পাপ্পু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমার ইচ্ছা করছে আরেকটু যেন গল্প করতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এখানে থাকার জন্য। থ্যাংক ইউ, আপনার থ্যাংক ইউ, আপনার ভালো ডেইলি স্টারকেও থ্যাংক ইউ। এই শহরের লোকশিল্প বা রিক্সা পেইন্টিং আমাদেরই নিজস্ব ফোক আর্ট। পাপ্পু ভাইদের মতো মানুষরাই এতগুলো বছর ধরে চেষ্টা করে রাখছে সেটাকে সযত্নে আগলে ধরে রাখার, এবং এখনও নানা সীমাবদ্ধতার মাঝেও তিনি প্রতিনিধি তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। এবার দায়িত্ব আমাদের, কারণ পাপ্পু ভাই আমাদেরকে বারবার শিখিয়ে যাচ্ছেন শেকড় আঁকড়ে ধরে রাখলেই সীমানা ছাড়িয়ে যাওয়া সম্ভব। আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথেই থাকবেন।